নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, এখন যেহেতু সামনে দিওয়ালি এসে গেছে, দিওয়ালিতে আমরা যে কোনো জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করি, তো তারই ছোটো ছোটো কিছু টিপস নিয়ে এসেছি। তো চলে এসেছি প্রথম টিপসে দেখবেন দিওয়ালির সময় আমরা নানান বাসনপত্র কিনে থাকি, সেটা স্টিলের হোক আর অ্যালুমিনিয়ামের হোক। তো যখনই স্টিলের বাসনপত্র কিনে দেখবেন তার মধ্যে এই ধরনের একটা স্টিকার লাগানো থাকে। তো এই যে স্টিকারটা অনেকেই কিন্তু জানেন না কিভাবে তুলতে হয়। এবার এই স্টিকার অবস্থাতেই কিন্তু বাসনপত্রগুলোকে ব্যবহার করা শুরু করে দেয়। কিন্তু আজ ছোট্ট একটা উপায়ের মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে স্টিকারগুলো তুলতে হয়। তো এখানে দেশলাই নিয়ে নিয়েছি। দেশলাইয়ের একটা কাঠি ধরিয়ে নেব। কাঠিটা ধরানোর পর আমরা কি করব, ঠিক এই স্টিলের যদি প্লেট হয়, স্টিলের গামলা হয়, তার ঠিক নিচের জায়গায় যেখানে স্টিকার উপরে আছে তার ঠিক নিচের জায়গায় এভাবে দেশলাই দিয়ে আগুনটার গরম দিতে হবে। সেই থালা হোক, গ্লাস হোক, যে কোনো পাত্র, তার মধ্যে স্টিকার থাকলেই তার অপোজিট সাইডে এইভাবে আমরা যদি দেশলাই জ্বালিয়ে তার তাপটা দিতে পারি, মানে আগুনের তাপটা দিলে কি হবে, উল্টো দিকে যে স্টিকারটা লাগানো আছে তার যে আঠাটা আছে, যেটা খুবই শক্ত আঠা, সেই আঠা কিন্তু একেবারে গলে যাবে, যার ফলে স্টিকারটা জাস্ট একটু হাত দিলেই কিন্তু উঠে আসবে। তো আপনারা এইভাবে দেখতেই পেলেন কিভাবে আমি প্লেটের নিচের দিকে দেশলাইটা জ্বালিয়ে দিয়েছি। এবার উপরে স্টিকারটা এইভাবে জাস্ট একটু আঙুল দিয়ে টান দিলেই দেখবেন সুন্দরভাবে উঠে আসছে। আর আপনারা যদি প্রথম অবস্থায় জোর করে তুলতে যান, সেক্ষেত্রে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে ওঠে, তখন কিছুটা অংশ থেকে যায়, কিছুটা অংশ উঠে যায়, তো নানান সমস্যা হয়। তো সেই সমস্ত কোনো সমস্যা না করে আপনারা যদি একটু দেশলাই জ্বালিয়ে তার অপোজিটে একটু তাপ দিতে পারেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে প্লেট থেকে উঠে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে উঠে গেছে। তো আপনারাও যখন এই দিওয়ালিতে নতুন নতুন বাসনপত্রগুলো কিনবেন, তার স্টিকারগুলো খুব সহজে কিন্তু এই পদ্ধতির মাধ্যমে তুলে ফেলবেন। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা, আমরা কিন্তু সবাই ফোন ব্যবহার করি। তো এই ধরনের যে ফোনগুলো, আমরা কি হয়, বাড়িতে বাচ্চা থাকলে সেই বাচ্চারা কার্টুন দেখে, আবার আমরা রান্নাঘরে যখন রান্নাবান্না করি দেখবেন নানান ধরনের রেসিপি দেখে ট্রাই করতে আমরা খুবই পছন্দ করি। এবার সেই ফোনগুলোকে যখনই রান্নাঘরে কোথাও রাখছি, একটা দেওয়ালে রাখলেও কিন্তু সে বারবার এইভাবে পড়ে যায়। তো বারবার এইভাবে পড়তে লাগলে সেটা রাখা সম্ভব হয় না। আর যদি আমাদের স্ট্যান্ড থাকে তাহলে খুব ভালো ব্যাপার, যদি স্ট্যান্ড না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে ফোনটাকে রাখবেন যার ফলে ফোনটা খুব সুন্দরভাবে স্ট্যান্ড হয়ে থাকবে, আমরা সেটা নড়বে না, আমরা খুব সুন্দরভাবে দেখতে পারবো। আবার বাচ্চাদের সামনেও যদি ফোনটা বারবার পড়ে যায়, সেক্ষেত্রে ওরাও কিন্তু ভীষণ মানে অস্বস্তি প্রকাশ করে। তো তাদের ক্ষেত্রেও এই ধরনের কি করবেন, এই ধরনের যে বড় সেলোটেপগুলো আছে, সেই সেলোটেপগুলো ফুরিয়ে গেলে তার ওই সেলোটেপের শক্ত একটা অংশ থাকে কাগজের, সেটাও রাখবেন। যদি না ফুরিয়ে যায়, এরকম সেলোটেপ ভালো থাকে, সেক্ষেত্রেও তার মধ্যে এইভাবে ফোনটাকে রাখবেন, তাহলে দেখবেন খুব সহজে কিন্তু আপনারা ফোন থেকে দেখতে পাচ্ছেন। আর এইভাবে যদি ফোনটা রাখেন তাহলে ফোনটা চালাতেও কিন্তু কোনো সমস্যা হবে না, ইজিভাবে কিন্তু ফোনটাকে চালাতে পারবেন, রেসিপি দেখতে পারবেন, অথবা বাচ্চারা ছোটো ছোটো যে সমস্ত বাচ্চারা কার্টুন দেখেন, সেসব বাচ্চারা কার্টুনও দেখতে পারবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন পিতলের একটা প্রদীপ আছে। তো সামনে যেহেতু দিওয়ালি আসছে, দিওয়ালির আগে আমরা বাড়ির মধ্যে যে কোনো বাসনপত্র, এই ধরনের পুজোর যে সমস্ত বাটি, গ্লাস অথবা প্রদীপ, সমস্ত কিছুই যদি তেলচিট কালি হয়ে যায়, সেগুলোকে পরিষ্কার চকচকে করে ফেলি। তো আমরা কিন্তু পরিষ্কার করতে সার্ফ সাবান ব্যবহার করি অথবা পিতাম্বরীর ব্যবহার করি। তো আজ কিন্তু কোনো পিতাম্বরী, সার্ফ সাবান কিছুই ব্যবহার করব না। শুধু যে পিতলের প্রদীপ এমনটি নয়, এইভাবে মাটির যে প্রদীপগুলো প্রচুর নোংরা হয়ে থাকে, যেমন আমরা যখন বাইরে তুলসী মঞ্চে সন্ধ্যা দিই, সেই তুলসী মঞ্চে সন্ধ্যা দেওয়ার সময় সেই প্রদীপটা দেখবেন প্রচুর কালো হয়ে থাকে, সেটা মাটির প্রদীপই হয়ে থাকে। তো এই যে মাটির প্রদীপটাকেও আমরা কিভাবে পরিষ্কার করব, তারই কিন্তু ছোট্ট টিপস। তো এখানে আমরা গ্যাস ওভেনটা ধরিয়ে নিয়েছি। গ্যাস ওভেনের উপর আমরা কি করব, এই যে মাটির প্রদীপগুলো নিয়ে নিয়েছি। প্রচুর যে নোংরা হয়ে থাকে, অনেক সময় দেখবেন প্রচুর কালি হয়ে থাকে, সেই প্রদীপগুলোও কিন্তু একেবারে পরিষ্কার হবে। কিভাবে, এইভাবে একটা সাঁড়াশি দিয়ে আপনারা আগুনের উপরে প্রদীপটাকে কিন্তু ধরবেন। এইভাবে প্রদীপটা ধরলে কি হবে, যদি আমার এই প্রদীপটার মধ্যে তেলচিট যেহেতু নেই, কিন্তু তেলচিট যাদের আছে, তেলচিট পড়ে গেছে, কালি কালি পড়ে গেছে, তাদেরও কিন্তু খুব সুন্দরভাবে প্রদীপটা পরিষ্কার হবে, কোনো কালি থাকবে না। এই আগুনে দিলে কি হবে, সেই কালিগুলো না একটা নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার পর
যখন এর থেকে ধোঁয়া বেরিয়ে যাবে তখন কালিগুলো আস্তে আস্তে উঠতে শুরু হবে। এবার আমরা যখন এটা পরিষ্কার করব খুব সহজেই কিন্তু পরিষ্কার করতে পারবো। তো প্রদীপটা আমার পোড়ানো হয়ে গেছে, এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে জলের মধ্যে দিয়ে দিলাম। এইবার এটাকে ঘষবো, মানে পরিষ্কার করব, কিন্তু সার্ফ সাবান ছাড়াই। এবার আরও একটা যে পিতলের প্রদীপ ছিল সেটাকেও আমরা গরম করে নিচ্ছি। তো এই যে পিতলের প্রদীপটা ব্যবহার করতে করতে কিন্তু প্রচুর তেল চিট পড়ে গেছে, চিটচিটে হয়ে গেছে, কালি পড়ে গেছে। তো এই ধরনের যে সমস্ত পিতলের প্রদীপও এরকম সমস্যা হয়ে গেছে, পরিষ্কার করতে পারছেন না, যতই সার্ফ সাবান তেঁতুল পিতাম্বরী যেটা দিয়েই ডলছেন, এরকম সমস্যা হলে আপনারা এইভাবে আগুনের উপরে ধরবেন। তো আগুনের উপরে ধরলে কি হবে, এই কালিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে, মানে গলে যাবে। গলে যাওয়ার পর আপনারা যদি মানে এটাকে পরিষ্কার করেন, একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবেন। নর্মাল জল, একেবারে ফ্রিজ থেকে বের করা জল না, নর্মাল জলের মধ্যে দিয়ে দিলে দেখবেন এই প্রদীপের কালিটাও কিন্তু খুব সহজে উঠে যাবে। এর জন্য আমি আবারও বলছি, কোনো কিছুই কিন্তু ব্যবহার করতে হবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রদীপটা জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর ভেতরে যে তেল চিট কালিগুলো আছে জলের উপরে এমনিতেই ভেসে উঠেছে। এইবার আমরা কি করব, আমরা নিয়ে নেব একটা স্কচব্রাইট। তো পরিষ্কার স্কচব্রাইট নেবেন, অথবা ঠাকুরের কাজে ব্যবহার করেন এমন কোনো স্কচব্রাইট নেবেন। সেই স্কচব্রাইটটা দিয়ে এইভাবে প্রদীপের, মাটির প্রদীপের মধ্যে যদি ঘষে নেন, সেক্ষেত্রে প্রদীপটা পুরো পরিষ্কার হয়ে যাবে কালো থাকলে। আর যদি পিতলের প্রদীপ হয় অথবা চীনামাটির প্রদীপ হয়, সমস্ত প্রদীপগুলোই কিন্তু কালি পড়লেও খুব সুন্দর পরিষ্কার হবে। দিওয়ালির আগে প্রত্যেকটা বাসনপত্র পুজোর আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো সেই পরিষ্কার পরিচ্ছন্ন করারই কিন্তু ছোট্ট এই টিপসটি। তো আপনাদের যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অনেকটাই উপকার পাবেন। তো আমার কিন্তু মাটির প্রদীপটা এখানে পরিষ্কার করা হয়ে গেছে। এইবার কি করব, এই যে পিতলের যে প্রদীপটা আছে, পিতলের প্রদীপটাকে আমি ঘষে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুধু যে স্কচব্রাইট, এর মধ্যে কোনো সার্ফ সাবান কিছুই নেই, পিতাম্বরী নেই। তো আমরা এটাকে এমনিতেই স্কচব্রাইট দিয়ে ডলেই এটা পরিষ্কার করে নেব। তো আপনারাও এইভাবে চেষ্টা করতে পারেন, দেখবেন অনেকটাই ফল পাবেন। তো বন্ধুরা, আমরা যখন সংসারের প্রত্যেকটা কাজকর্মগুলো করি, দেখবেন মাঝে মাঝে একটু বুদ্ধি খাটিয়ে করবেন। এরকম ছোটো ছোটো টিপসের মাধ্যমে করলে সেই সংসারের ঝামেলার কাজগুলো থেকেও আপনারা কিন্তু রেহাই পেয়ে যেতে পারেন। যেহেতু পিতলের প্রদীপে যখন কালি পড়ে যায়, সেই কালিগুলো তোলাটা কিন্তু অনেক টাফ ব্যাপার। তো সেইটাও আর টাফ থাকবে না এই ছোট্ট টিপসটা যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এখানে কিন্তু এইভাবে হাত দিয়ে ঘষেই এই প্রদীপটাকে পরিষ্কার করে নেব। আপনারাও বাড়িতে এইভাবেই প্রদীপগুলোকে পরিষ্কার করবেন, দেখবেন কোনো সমস্যা হবে না। এবার আমি কি করলাম, প্রদীপের উপর দিকটা তো ঘষা হয়ে গেছে, নিচের দিকটাও ঘষছি। এবার প্রদীপের যে নিচের অংশটা আছে সেটাকে আমি একটু গরম করে নিয়েছি, কিন্তু আপনাদের শেয়ার করা হয়নি। তো গরম করে ওটাকেও ডলে নেব। ডলার পরও দেখতে পাবেন এই প্রদীপটার উপর নিচেই সমস্ত জায়গা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে। তো আপনারা হয়তো ভাবছেন এই পিতলের বাসনপত্র পিতাম্বরী অথবা তেঁতুল ছাড়া, টক জাতীয় কোনো জিনিস ছাড়া পরিষ্কার করা যায় না, কিন্তু না বন্ধুরা, একেবারে সেটা ভুল ধারণা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিচ্ছু ব্যবহার করিনি, শুধুমাত্র আগুনে পুড়িয়ে এই বাসনগুলোকে একেবারে পরিষ্কার চকচকে করে নিয়েছি। তো আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিও দেখা হবে। তো বাই, টাটা।